শেয়ার বাজারও বইছে নির্বাচনী হাওয়া। আমরা যদি আমাদের ইনফ্লেশন নাম্বারসও দেখি, মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আছে। একীভূত থেকে শুরু করে ফরেক্স রিজার্ভ সবগুলো সমস্যাই একে একে হয়েছে সমাধান। আমরা সেটা দেখতে চাই যে কেন্দ্রীয় ব্যাংক টোটালি স্বাধীনভাবে কাজ করতে পারছে। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিকের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, চলছে নির্বাচনের দিন গণনা, সারা দেশে প্রার্থীদের প্রচারণা, শেয়ার বাজারও বইছে নির্বাচনী হাওয়া। একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসলে বদলে যাবে পুঁজিবাজারের চিত্র, এমনটাই প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 54.70% বেড়ে দাঁড়িয়েছে 5,154 পয়েন্ট। লেনদেন 18 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 2,897 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে 4,317 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 389 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 152টির, কমেছে 204টির এবং অপরিবর্তিত রয়েছে 33টির দর। চাঙ্গা অবস্থায় সপ্তাহ পার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। গেল সপ্তাহে সিএসসি সূচক CASPI 208 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,469 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 44 কোটি 21 লাখ টাকা। এছাড়া 290 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 133টির, কমেছে 129টির এবং অপরিবর্তিত রয়েছে 28টির দর। দর্শক, পুঁজিবাজারে বইছে নির্বাচনী হাওয়া। আগামী 12ই ফেব্রুয়ারি নতুন সরকার ক্ষমতায় আসলে পুঁজিবাজারে আসবে আমূল পরিবর্তন, এমনটাই মনে করছেন পুঁজিপতিরা, যে কারণে শেয়ার বাজারে বাড়ছে বিনিয়োগ ঝোঁক। সব মিলিয়ে দেশের অর্থনীতি ও শেয়ার বাজারের বিশ্লেষণ জানাবেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে হাসিব রেজা। DACX ইন্ডেক্স মোর দেন 1% অ্যাপ্রিশিয়েট করেছে। গত সপ্তাহেও আমরা দেখেছি যে ইন্ডেক্স অ্যাপ্রিশিয়েট করেছে এবং এই সপ্তাহেও ওই ট্রেন্ডটা কন্টিনিউ করেছে। গত সপ্তাহ থেকেও আমাদের ডেইলি ট্রেডিং ভলিউম কিছুটা বেড়েছে। এই সপ্তাহে অ্যাভারেজ ডেইলি ট্রেড ভলিউম ছিল 580 কোটি টাকা। সো আমার ধারণা হচ্ছে আমাদের তো বেশ কয়েকদিন আমাদের ইন্ডেক্সে আমরা দেখেছি একটা ডিক্লাইনিং ট্রেন্ডে ছিল, তারপর একটা কনসলিডেশন ফেজ চলেছে। এখন হয়তো আমরা দেখছি যে আমরা আবার একটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছি। এটার মূল কারণ আমার যেটা ধারণা, আমাদের 2 সপ্তাহের মধ্যেই ন্যাশনাল ইলেকশন হবে। সো ইনভেস্টররা অনেকেই মনে করছেন যে ইলেকশনটা হয়ে গেলে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে অনেক হয়তো ক্ল্যারিটি আসবে এবং আমরা হয়তো একটা লম্বা সময়ের জন্য আবার একটা ইলেক্টেড গভর্নমেন্টকে পাবো। সো এটার একটা এনথুজিয়াজম আছে। মোরওভার, আমরা যদি 2025 সালে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক পারফরমেন্স দেখি, সো ইট ওয়াজ কোয়াইট গুড ইন দ্য সেন্স যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রিসেন্ট লো থেকে এখন 50% ইনক্রিজ করেছে এবং আমাদের ইম্পোর্ট কাভারেজ এখন ক্লোজ টু 5 মান্থস। এবং আমরা যদি দেখি, আমাদের রেমিটেন্স রিচড $32.8 billion in 2025, which is an increase of almost 22%, এবং contributing to a surplus in balance of payments. So এসবে আমরা যেটা দেখছি যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে এবং আমাদের কারেন্সিও এখন খুবই স্টেবল পজিশনে। সো এখান থেকে হয়তো কারেন্সি ডেপ্রিসিয়েশন ইজ আনলাইকলি। সো এরকম সিচুয়েশনে আমার ধারণা এরকম সলিড ম্যাক্রো সিচুয়েশনে প্লাস আমরা যদি আমাদের লার্জ ক্যাপ কোম্পানিগুলোও দেখি, এগুলো কোম্পানিও বেশ ভালো পারফর্ম করেছে, স্পেশালি সাম অফ দ্য ব্যাংকস। সো এগুলাতে ভালো পারফরমেন্স করেছে। হাউএভার ওরকম প্রাইস অ্যাপ্রিসিয়েশন আমরা দেখিনি। সো আমরা যেটা দেখছি যে কিছু হয়তো ফরেন ইন্টারেস্টও এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে আমরা gradually we are seeing more increased interest in these names.
দর্শক, মূল্যস্ফীতির কারণে দীর্ঘদিন নীতি সুদ হার কমেনি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে মূল্যস্ফীতি 7% নেমে আসলেই কমানো হবে পলিসি রেট, যার ইতিবাচক প্রভাব পড়বে পুঁজিবাজারে। এছাড়া দেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতি আগামীতে খুবই বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি করবে বলে মনে করেন বিশ্লেষকরা। ইট ইজ এক্সপেক্টেড যে 2026-এ আমরা হয়তো আরো ফরেন ক্যাপিটাল ইনফ্লো দেখব, এবং with a strong macro and more clarity on the political front. So everything combined, I think the market is positioned to perform better. আর আমরা যদি আমাদের ইনফ্লেশন নাম্বারসও দেখি, মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আছে, এবং সেন্ট্রাল ব্যাংক থেকে ক্লিয়ার মেসেজ দেওয়া আছে যে ইনফ্লেশন যদি 7%-এর নিচে নেমে আসে তখন পলিসি রেট আবার কাট করা হবে। আমরা সবাই জানি যে পলিসি রেট কাট করলে আমরা সবসময় মার্কেটে পজিটিভ একটা ইম্প্যাক্ট পাই। সো এখানে আমরা অনেকদিন ধরে একটা হাই ইনফ্লেশন এনভায়রনমেন্টে ছিলাম, সো আমাদের বেজ অলরেডি হাই। সো এখান থেকে আমার মনে হয় আস্তে আস্তে 7%-এর নিচে নামিয়ে আনা হয়তোবা খুব কয়েকদিনের মধ্যেই আমরা সেটা দেখতে পারবো, এবং ওই ধারাবাহিকতায় যদি আমরা পলিসি রেট কাটও দেখি, আমার মনে হয় আমরা মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট পাবো। সো এভরিথিং কম্বাইন্ড, আমার ম্যাক্রো ইকোনমি, তারপর আমার বিজনেস পারফরমেন্স, তারপর পলিটিক্যাল অ্যাসপেক্ট, সবকিছু কম্বাইন্ড আমার মনে হয় যে দ্য মার্কেট সিটস ইন আ ভেরি লুক্রেটিভ পজিশন। অ্যান্ড আই থিঙ্ক গত 2 সপ্তাহের মার্কেট র্যালিটা ইজ আ ক্লিয়ার রিফ্লেকশন অফ দোজ এক্সপেকটেশনস। দর্শক, এক কঠিন সময় পার করে এসেছে দেশের ব্যাংকিং খাত। একীভূত থেকে শুরু করে ফরেক্স রিজার্ভ, সবগুলো সমস্যাই একে একে হয়েছে সমাধান। বর্তমানে ব্যাংকগুলোতে তারল্যের পরিমাণ 1.5 লাখ কোটি টাকা। সামনে ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কি? আমানতকারীরা কি আবারও পুরনো আস্থায় ফিরবেন? এসব বিষয় বিস্তারিত জানবো অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবির চেয়ারম্যান মাসরুর আরিফিনের কাছে। ওভারঅল ব্যাংকিং সেক্টর তো অনেক কিছুর মধ্যে দিয়ে গেল গত 5ই আগস্ট থেকে নিয়ে এই পর্যন্ত, দীর্ঘ সময়, 1.5 বছর প্রায়। তো এরই মধ্যে বেশ কিছু জিনিস ঠিক হয়েছে। তার মধ্যে হচ্ছে ফরেন এক্সচেঞ্জের যে রেটটা, এটা তো কোথা থেকে কোথায় যাচ্ছিল, আমরা ভয়ে ছিলাম। এটা তো মোটামুটি এখন মার্কেট ড্রিভেন, ডিমান্ড ও সাপ্লাই ড্রিভেন। আমরা 121, 122, 123 আছি, কেউ কোনো চাপ দিচ্ছে না, উইচ ইজ এ বিগ বিজয় একটা। আমাদের এফএক্স রেটটা স্টেবল হয়েছে। এখন ইনশাল্লাহ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও দেশে আসবে। তাছাড়া লিকুইডিটি যদি ডলার সাইডে বলি, পর্যাপ্ত লিকুইডিটি ডলার সাইডে আছে। আমরা প্রচুর ডলার আমরা লোন হিসাবেও নিতে পারছি ভালো ব্যাংকগুলো দেশের, অন্যান্য বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড লেন্ডারদের থেকে। আর এদিকে যদি কারেন্ট অ্যাকাউন্ট সাইডের ডলারের কথা বলি, যেখানে আপনার এক্সপোর্ট ভালো যাচ্ছে, ইনফ্লোতে খারাপ না, মাঝখানে একটু ডিপ আছে, বিভিন্ন রকম কারণ থাকে অল্প ডিপের। রেমিটেন্সও খুব ভালো যাচ্ছে। আবার ওদিকে ইম্পোর্ট আলটিমেটলি গিয়ে গত 1.5 বছরের সাপেক্ষে বাড়তির দিকে, এবং ইম্পোর্ট আরও বাড়বে। এবং এই সূচকগুলো, কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিটটা কোথা থেকে 17-18 বিলিয়ন ডেফিসিট থেকে আজকে কোথায় চলে এসছে। দেন এছাড়া আপনার ইনফ্লেশন যদি বলি, যে ইন্টারেস্ট রেট করিডোর, ওটাও ভালো কাজ করছে। ইনফ্লেশন তো 12-র দিকে গেছিল, ওটা থেকে এখন 808-এর দিকে। আমি এই মুহূর্তে রাইট নাম্বারটা মাথায় নেই, মাঝখানে একটু আবার ইনফ্লেশন বাড়ছে। সো ইনফ্লেশন আর আপনার পলিসির ইন্টারেস্ট রেট একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমি আশা করি ইনফ্লেশন কমবে, তাহলে পলিসি রেট 10%, এটাও একটু কমবে। এটা যদি কমে, কাস্টমাররাও তাহলে 9-10%-এ লোন নিতে পারবেন। এই মুহূর্তে ব্যবসায়ী মহল একটু উদ্বিগ্ন, যাদের ইন্টারেস্ট রেটটা বেশি। বাট খরচ তো শুধু ইন্টারেস্ট রেটের কারণে হচ্ছে না, খরচ অন্যান্য সব কিছুর আমাদের দেশে আসলে স্পিড আসা দরকার। স্পিডের কারণে ব্যবসায়ীদের খরচ বাড়ে, ইন্টারেস্ট রেটও একটা। বাট সেটা নামতে গেলে ইনফ্লেশন নিচে নামতে হবে। বাট এটারও ওভারঅল রেট করিডোর ইজ ওয়ার্কিং খুব ভালো, স্টেবিলাইজড। এটা একটা ভালো জিনিস। আর ব্যাংকগুলো পুনর্গঠন হলো, একগাদা ব্যাংকের প্রবলেম ছিল, সেগুলির বোর্ড পুনর্গঠন হলো, 5টা ব্যাংক মিলে নতুন ব্যাংক গঠন হলো। সময় আসুক, দেখা যাক। বাট ওভারঅল আমি মনে করি মানুষের আস্থা ব্যাংকিং সিস্টেমের উপরে ছিল, এবং বাকি ব্যাংকগুলো যাদের ব্র্যান্ড ইমেজ এত ভালো না, তারাও সেই পথে যাবে।
তারাও মানুষের আস্থা আরও ফিরবে। আস্থা বিষয়টা তো সাবজেক্টিভ বিষয়, বাট আস্থার সাবজেক্টিভিটির পিছনে কিছু অবজেক্টিভ রিয়ালিটি থাকে। ওইগুলোই হচ্ছে একটা ব্যাংকের ক্যাপিটাল বেজ, একটা ব্যাংকের এনপিএল রেশিও ইত্যাদি। মানুষ ঠিকই দেখে ওই ব্যাংকটা পপুলার হয়, মানুষ তাদেরকে ডিপোজিট রাখে। ইন্ডাস্ট্রিতে ডিপোজিট এই মুহূর্তে লিকুইডিটি যেহেতু টাকা লিকুইডিটি তারল্য 1.5 লক্ষ কোটি টাকা সারপ্লাস তারল্য, তার মানে হচ্ছে ওভারঅল দেয়ার ইজ এ গ্রিন সিগন্যাল। দর্শক, নির্বাচিত সরকারের অধীনে কেন্দ্রীয় ব্যাংক কাজ করলে কি হয় তার চিত্র ইতিমধ্যেই ব্যাংক লুটপাট আর ধ্বংসের মাধ্যমে দেখা গেছে। তাই নতুন সরকার আসার পর বাংলাদেশ ব্যাংক যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই প্রত্যাশা ব্যাংকারদের। মানুষ ভালো ভালো ব্যাংকে টাকা রাখছে, মানুষ মধ্যম মানের ব্যাংকেও টাকা রাখছে, মানুষ অন্য সমস্ত ব্যাংকেও টাকা রাখবে যদি আমরা শুধু ইলেকশনের পরেও এই কারেন্ট ট্রেন্ডটা ধরে রাখতে পারি। আমি পার্সোনালি গভর্নর সাহেবকে ধন্যবাদ দেব যিনি এতগুলি ভালো কাজ করেছেন। আর আমি ব্যাংকিং সেক্টর এবিবির প্রতিনিধি হিসাবে এটাই বলতে চাই যে আমরা ব্যাংকাররা আসলে চাই আমাদের কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চাই। আমরা সেটা দেখতে চাই যে কেন্দ্রীয় ব্যাংক টোটালি স্বাধীনভাবে কাজ করতে পারছে, এটা আমাদের একটা চাওয়া। কারণ আমরাই এর বিপরীতে কি হয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় ব্যাংকে চালাতে গেলে কি হয় আমরা তো দেখেছি। সো এটা একটা বড় চাওয়া। আমি জানি যেটা নিয়েও কাজ হচ্ছে, এটা আশা করি যে অর্ডিন্যান্স আকারে চলে আসবে। আবার ওদিকে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট নিয়েও কাজ হচ্ছে, এটা আমি নিজেই ওই কাজের সাথে সম্পূর্ণ জড়িত। গতকালকে আমাদের অর্থ মন্ত্রণালয়ের মিটিং ছিল, ওটাও ভালো কাজ হচ্ছে। দর্শক, পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের শেয়ার দীর্ঘদিন ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। যারা ঋণ করে এই কোম্পানির শেয়ার কিনেছিলেন তারা ইতিমধ্যেই সুদের চাপে শেষ হয়ে গেছেন। অন্যদিকে কোম্পানিটির গিং সুকুক বন্ডের কুপন পেমেন্ট নিয়মিত পাচ্ছেন গ্রাহকরা। সামনে এই বন্ডের রিডেমশন আসছে আর মেয়াদ শেষে ডিসকাউন্ট রেটে পাওয়া যাবে বেক্সিমকোর শেয়ার। কিন্তু ফ্লোরে আটকে থাকলে সেখানেও রয়েছে ঝুঁকি। বেক্সিমকো সুকুকে আমাদের ইনভেস্টমেন্ট ছিল। বেক্সিমকো সুকুক ইজ এ গুড একটা হালাল বন্ড, শরিয়া মোতাবেক বন্ড। ওখানে ওটার বিপরীতে ছিল একটা বড় টেক্সটাইল মিল এবং মূলত একটা বড় সোলার পাওয়ার প্রজেক্ট। সো ওগুলো ভালো করছে। আমরা কুপন পেমেন্ট পাচ্ছি, কোনো ডিফল্ট নাই, কোনো ডিউ নাই। সামনে রিডেমশন টাইম আসবে। আমি আশা করি যদি বেক্সিমকোর ফ্লোর প্রাইসটা উঠে যায় আমি আর কোনো চিন্তা দেখি না, কারণ আমরা ডিসকাউন্টেড রেটে বেক্সিমকোর শেয়ার পেয়ে যাব। সো আমার কোনো টেনশন নাই। আমি উল্টো মনে করি বন্ডের সামনে ইস্যুয়েন্সেও এই যে সেফটি, এই যে সেফগার্ডগুলো এস্টাবলিশ হলো সুকুকের মাধ্যমে এটার জন্য থাকে। যেমন আইসিবি এটা ট্রাস্টি, হ্যাঁ, সো দের ইজ এ ট্রাস্টি কনসেপ্ট, হ্যাঁ, দের ইজ আমাদের যারা বিনিয়োগকারীদের জন্য এগুলি খুব ভালো জিনিস। পুরো জিনিসটা বেক্সিমকোর হাতে না, বাট বেক্সিমকোর অ্যাসেট ট্রান্সফার হয়েছে বা হচ্ছে ধীরে, এগুলি ফিউচারের জন্য আমাদের শিক্ষা। বাট ওভারঅল আমি কোনো উদ্বিগ্ন না বেক্সিমকো সুকুকে আমার বিনিয়োগ নিয়ে। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। বর্তমান পুঁজিবাজার ইতিবাচক আচরণ করছে, যদিও সূচক বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না শেয়ার দর। সামনে নির্বাচনকে সামনে রেখে বড় পুঁজিপতিরা নিচ্ছেন বিনিয়োগ পজিশন। তাই আপনিও চাইলে ভালো মৌলভিত্তির কোম্পানিতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ কৌশলে পরিবর্তন আনলে ভালো মুনাফা করা যায়। পণ্যের মতো ব্যবসায়িক চিন্তা পরিহার করুন, ভালো মৌলভিত্তির কোম্পানি বাছাই করুন। কোম্পানি ভেদে অন্তত 45 থেকে 120 দিনের জন্য বিনিয়োগ করুন। এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করে বিনিয়োগ করুন। যে শেয়ার আপ ট্রেন্ডে ঝুলে আছে তাতে সাবধান হন। যেগুলো বটম লাইনে আছে তথ্য পর্যালোচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নিন। স্টপ লসের ব্যাপারে স্পষ্ট ও কার্যকরী পদক্ষেপ নিন। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। উত্থান পতনের মিশ্র অবস্থায় সপ্তাহ পার করেছে এশিয়া, ইউরোপ সহ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পুঁজিবাজার। গেল 5 দিনে যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক 0.42% কমে দাঁড়িয়েছে 48,892 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.34% বেড়ে দাঁড়িয়েছে 6,939 পয়েন্ট। কিছুটা মিশ্রতা থাকলেও ভালো অবস্থা বিরাজ করছে ইউরোপের বেশিরভাগ পুঁজিবাজারে। এর মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.79% বেড়ে দাঁড়িয়েছে 10,224 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.45% কমে দাঁড়িয়েছে 24,500
39 পয়েন্ট। দর্শক, পতন থেকে বেরিয়ে এসেছে ভারতের সেন্সেক্স। এছাড়া এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজারে রয়েছে উত্থান পতনের ধারায়। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 0.97% কমে দাঁড়িয়েছে 53,323 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 0.44% কমে দাঁড়িয়েছে 4,118 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.90% বেড়ে দাঁড়িয়েছে 82,270 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 2.64% কমে দাঁড়িয়েছে 1,84,174 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টকের আয়োজন আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।